স্থানাঙ্ক জ্যামিতি এক্সারসাইজ 19 ওকে। ফার্স্ট এখানে ফর্মুলা কয়েকটা দেখবি। দেখ, আমরা স্থানাঙ্ক জ্যামিতি যখন নির্ণয় করেছিলাম আমরা দুটো জিনিস জেনেছিলাম, যে এটা হচ্ছে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, এই অ্যাক্সিসটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। আমি এরকম দুটো ডায়াগ্রাম ড্র করলাম, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা মূল বিন্দু 0 0, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, এই নিয়ে কোনো সমস্যা নেই। এইবার ঘটনা হচ্ছে, মেন অঙ্কটা হচ্ছে কি, ধরলাম এইখানে একটা বিন্দু রয়েছে। ওকে, এই বিন্দুটার নাম দিলাম পি, এর থেকে কিছুটা দূরে এই একটা বিন্দু রয়েছে, নাম দিলাম কিউ। ওকে, পি বিন্দুর স্থানাঙ্কটা আমি ধরে নিলাম x1 y1। এর মানে কি, এখান থেকে যদি আমি লম্ব অঙ্কন করি, এইখান থেকে এটুকুর ডিস্টেন্স হচ্ছে x1 আর এইখান থেকে এটুকুর ডিস্টেন্স হচ্ছে y1। ওকে, একইভাবে কিউ থেকে যদি এর ওপরে আমি লম্ব অঙ্কন করি, তার মানে এইখান থেকে মূল বিন্দুর থেকে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে x2 আর এইখান থেকে এটুকুর ডিস্টেন্সটা হচ্ছে y2। এই নিয়ে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে পি বিন্দু, ভালো করে, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, ঠিক আছে। আর এইটা হচ্ছে পি কিউ বিন্দু সংযোগকারী একটা সরলরেখা, পি কিউ বিন্দু সংযোগকারী একটা সরলরেখা, অসুবিধা নেই, ঠিক আছে। এইবার এই পি কিউ এর দৈর্ঘ্য কি করে নির্ণয় করতে হয় এটা আমরা 3 নম্বর বা 4 নম্বর চ্যাপ্টারে শিখে এসেছি, তাই তো। কিন্তু এইখানে অঙ্কটা কি হচ্ছে, এই পি কিউ সরলরেখার ভেতরে ধরলাম যে কোনো একটা জায়গায় এই একটা বিন্দু এ রয়েছে, তার মানে এই এ বিন্দুটা কি অন্তঃস্থ বিন্দু। হ্যাঁ, এ বিন্দুটা যে মিডিলেই রয়েছে মানে মধ্যেখানেই রয়েছে এরকম কোনো ব্যাপার নেই, বোঝা গেছে। সে যে কোনো অনুপাতে থাকতে পারে, এটা দু অংশ মানে এ পি এ দু অংশ, এটা 3 অংশ হতে পারে, হাফও হতে পারে। যদি এটা হাফ হয় তাহলে কি বলবো, এটা মূল বিন্দু, তাই তো। আমি এ বিন্দুটা স্থানাঙ্ক ধরে নিলাম এক্স আর ওয়াই, বোঝা গেছে। আমাকে এই এ বিন্দু মানে পি কিউ সরলরেখার মধ্যস্থ কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্ক। তার মানে পি কিউ বিন্দুটা এটা কি রয়েছে, এ বিন্দুটা পি কিউ এর কি রয়েছে, অন্তঃস্থ না বহিস্থ, অন্তঃস্থ রয়েছে, তাই তো। ভেতরে থাকা মানেই তো অন্তঃস্থ, তাহলে পি কিউ সরলরেখার অন্তঃস্থ এ বিন্দুর স্থানাঙ্ক এক্স বার করছি। ওকে, এক্স ইজ ইকুয়াল টু, তার আগে একটা জিনিস বুঝতে হবে, ধর পি এ এটুকুনির দৈর্ঘ্য হচ্ছে এম, ওকে, আর এ কিউ এর দৈর্ঘ্য হচ্ছে এন। তার মানে এই এ বিন্দুটা পি কিউ সরলরেখাটাকে কি অনুপাতে ভাগ করেছে, এম ইজ টু এন অনুপাতে ভাগ করেছে না, বোঝা গেছে কি বললাম, ক্লিয়ার। ফর্মুলাটা হচ্ছে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এটা এম বিন্দুর ক্ষেত্রে। ওকে, আর ওয়াই বিন্দুর ক্ষেত্রে একই জিনিস, কি হবে, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। ডাউট, বোঝা গেছে, ক্লিয়ার, প্রবলেম বোঝা গেছে। তাহলে প্রথমে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এটা এক্স বিন্দুর স্থানাঙ্ক বেরোলো। আর ওয়াই বিন্দুর হচ্ছে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, বোঝা গেছে কি বললাম। এইবার যদি এম ইজ টু এন ইজ ইকুয়াল টু 1:1 হয়, এই কথাটার মানে কি, মধ্যবিন্দুর ক্ষেত্রে। তার মানে যদি এ বিন্দুটা মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু হলে কি এইটুকুনিও 1 এটুকুনিও 1, 1:1ই তো, হাফ হাফ তো, তাই তো নাকি, বোঝা গেছে। সেই ক্ষেত্রে কি হবে, এম এর মান কত, 1। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, এম এর জায়গাটায় কি হয়ে যাবে 1, তার মানে শুধু x2 শুধু x1 বাই 1 প্লাস 1 মানে 2। আর ওয়াই এর জায়গায় কি হয়ে যাবে, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই 2। ক্লিয়ার, প্রবলেম, বোঝা গেছে, ক্লিয়ার। অন্তস্থ বহিস্থ বোঝা গেছে কি বললাম, এম ওয়াই টু এন ওয়াই ওয়ান, ক্লিয়ার তো। ওকে, নেক্সট এবার কি বলছে, এবার দেখা গেল এই চিত্রটার ক্ষেত্রে এইখানে একটা বিন্দু রয়েছে পি, আর একই জিনিস এইখানে একটা বিন্দু রয়েছে কিউ, ঠিক আছে। এই পি বিন্দুর স্থানাঙ্কটা ধরে নিলাম x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্কটা ধরে নিলাম x2 y2, আর এইটা হচ্ছে তাদের সংযোজক সরলরেখা, বোঝা গেছে, ক্লিয়ার।
এটা হচ্ছে তাদের সংযোজক সরলরেখা। ক্লিয়ার? অসুবিধা নেই তো? এইবার কি হয়েছে, এইখানে একটা বিন্দু রয়েছে, সেটা এ বিন্দুটা কি পিকিউ এর বাইরে না ভেতরে অবস্থিত? বহিস্থ, বাইরে অবস্থিত। বোঝা গেছে? এই এ বিন্দুটার স্থানাঙ্কটা ধরে নিলাম এক্স কমা ওয়াই। অসুবিধা? সেক্ষেত্রে এম কোনটা হবে? পি থেকে এ পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে এম, আর কিউ থেকে এ পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে এন। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? শুধু বহিস্তর ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে একটু দেখি। বহিস্তর ক্ষেত্রে এক্স ইজুকাল টু, আমাকে একই জিনিস এই এক্স ওয়াই বার করতে হবে। ফর্মুলাটা হচ্ছে এম এক্স টু, এটা প্লাস হয়েছিল কারণ এটা প্লাস এটা করেছিলাম, কিন্তু এখানে কি হবে? মাইনাস, কারণ এটার থেকে আমি কমিয়ে আনছি এটা বার করার জন্য। বোঝা গেল? মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, আর ওয়াই ইজুকাল টু এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? বোঝা গেছে? এইবার প্রসঙ্গত একটা কথা দেখ, এইখানে প্রথমটার ক্ষেত্রে এ বিন্দুটা পিকিউ এর মধ্যবিন্দু হতে পারে, কিন্তু এ বিন্দুটা কি কিউ কে ক্রস করে ভেতরে আসতে পারবে? কিউ কে ক্রস করে কখনো ভেতরে আসতে পারে না, কারণ আমি এর পজিশন বলে দিয়েছি পিকিউ এর বাইরেই অবস্থিত। বোঝা গেছে? তাহলে যে জিনিসটা আমার দরজার বাইরে আছে আমি দরজা বন্ধ করে রাখবো, ভেতরে আসা কোনোভাবেই সম্ভব না। কিন্তু দরজার ভেতরে কোনো জিনিস আমি পজিশন ওয়াইজ মধ্যেখানে রাখবো দরজার, নাকি একদম শেষ প্রান্তে রাখবো, নাকি এদিকে একটু বেশি ডান দিকে বাঁ দিকে একটু বেশি এরকম রাখবো, সেটা করতে পারবো, যেহেতু দরজার ভেতরে রয়েছে জিনিসটা। বাট এটা কি রয়েছে? দরজার বাইরে। বোঝা গেছে? সুতরাং ওটা দরজার কাছাকাছি, মানে কিউ এর দরজার সামনে এসে তার দাঁড়াতে পারবে, কিন্তু ওর ভেতরে আর ঢোকা পসিবল নয়। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যখন অন্তস্থ বলবে তখনই একমাত্র মধ্যবিন্দু সূত্রটা অ্যাপ্লিকেবল। বোঝা গেছে? কিন্তু বহিস্তর ক্ষেত্রে মধ্যবিন্দু সূত্র হবে না। বোঝা গেল কি বললাম? তো ফার্স্ট টাইম এটা কি করতে হবে, এই দুটো জিনিস আগে নোট করে নিতে হবে। কোনো ডাউট ক্লিয়ার কর, পুরো এই দুটো জিনিস আগে নোট করে নিতে হবে ফেয়ার ভাবে। ওকে? তো ফার্স্ট টাইম এই ফর্মুলাটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আরেকবার আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ওকে? এইবার আমার একটা বিন্দু রয়েছে পি, পি বিন্দুর স্থানাঙ্কটা আমি ধরে নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান। ওকে? আর একটা বিন্দু রয়েছে কিউ, কিউ বিন্দুর স্থানাঙ্কটা আমি ধরে নিয়েছি, কিউ বিন্দুর স্থানাঙ্ক কত ধরা আছে? এক্স টু ওয়াই টু। বোঝা গেছে কি বললাম? এইবার বলেছে এর ভেতরে, মানে পিকিউ সরলরেখার অন্তস্থ একটা বিন্দু রয়েছে এ। ওকে? এই এ বিন্দুর স্থানাঙ্কটা আমি ধরে নিয়েছি এক্স ওয়াই। আমাকে এই অন্তস্থ বিন্দুটার স্থানাঙ্ক বার করতে হবে। সেক্ষেত্রে কি হবে? এক্স ইজুকাল টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, আর ওয়াই ইজুকাল টু এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এই এ বিন্দুটা কি করতে হবে? এ বিন্দুটা পি কিউ এর মধ্যবিন্দু হতে পারে। যখন মধ্যবিন্দু হবে তখন কি হয়ে যাবে? এম আর এন ইজুকাল টু কি হয়ে যাবে? ওয়ান, তাই তো? তার মানে এম ইজ টু এন ইজুকাল টু ওয়ান হয়ে যাবে। সেক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়াবে? এক্স ইজুকাল টু, এই যে এম এর জায়গায় ওয়ান হয়ে গেছে, তার মানে এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু, আর ওয়াই ইজুকাল টু এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই টু। ওকে? তাহলে এটা হচ্ছে টোটাল দুটো সূত্র লিখলাম। এটা শুধু অন্তস্থ বলে দিলে এখানে এই সূত্রটার ক্ষেত্রে এম ইস টু এন যা খুশি হতে পারে, 2:3, 3:4 যা খুশি হতে পারে, কিন্তু এই দ্বিতীয় যে সূত্রটা লিখলাম এক্ষেত্রে এম ইস টু এন কত হবে? অনলি 1:1। তার মানে এ বিন্দুটা কি হবে? মধ্যবিন্দু হতে হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে শুধুমাত্র অন্তস্থের ক্ষেত্রে এই চারটা দেখালাম, লেফট সাইডেরটা। এবার রাইট সাইডে যেটা আছে সেখানে এ বিন্দুটা কি হয়েছে? পিকিউ সরলরেখার বহিস্থ কোনো বিন্দু। বোঝা গেছে? সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? এক্স ইজুকাল টু এম এক্স টু, অনলি প্লাসের জায়গায় এখানে মাইনাস হবে, মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, অ্যান্ড ওয়াই ইজুকাল টু এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। বোঝা গেছে কি বললাম? এরপরের ঘটনা হচ্ছে, এইটা যেহেতু ইন্টারনাল মানে মধ্যের ভেতরের বিন্দু আছে, তার জন্য এটা মধ্যবিন্দু হওয়া মানে মিড পয়েন্ট হওয়া পসিবল, কিন্তু এক্ষেত্রে পিকিউ এর বাইরে যেহেতু, তাই এ বিন্দুটা
কিউ এর কাছাকাছি থাকতে পারবে, কিন্তু কিউকে কভার করে কখনো আসে না, কারণ এর পজিশন আমি বলেই দিচ্ছি যে কিউ এর বাইরে, সুতরাং এ আর ভেতরে আসা পসিবল নয়। তাই এই দ্বিতীয় ক্ষেত্রটায় আমার মধ্যবিন্দু বার করা পসিবল নয়। বোঝা গেল কি বললাম? তো এখন আমি অঙ্কে ঢুকছি। ফার্স্ট যে অঙ্কটা বলছে, যে কি বলেছে ফার্স্ট অঙ্কটা, সে বলেছে যে এখানে দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে। আমি ধরলাম 1 নম্বর কোশ্চেনের রোমান 4-এর অঙ্কটা করছি, 1-এর আইভির অঙ্কটা করছি, 1-এর আইভির অঙ্কটা করছি, 1-এর আইভির অঙ্কটা করছি। বলেছে 3,2 এবং 6,5, 3,2, তার মানে আমি এখানে দুটো বিন্দু কি কি ধরে নেব? প্রথমে যেটা আছে সেই বিন্দুটাকে ধরে নিলাম পি। এই পি বিন্দুটার স্থানাঙ্কটা x1 = 3, y1 = কত দিয়ে দিয়েছে? 2। এটা প্রথম বিন্দু। বোঝা গেল কি বললাম? দ্বিতীয় একটা বিন্দু কিউ ধরে নিলাম। এই কিউ বিন্দুটার স্থানাঙ্কটা x2 = দিয়ে দিয়েছে 6 and y2 = দিয়ে দিয়েছে হচ্ছে 5। ওকে, আর আমাদের এই পি ও কিউ এর মধ্যে যে কোনো একটা বিন্দু এ, সেই বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বার করতে হবে xy = কত আমাকে বার করতে হবে। বোঝা গেছে? আর অনুপাতটা, তার মানে পি থেকে এ বিন্দু ইজ টু পি থেকে কিউ থেকে এ বিন্দু, মানে কি m/n। এই অনুপাতটা দিয়ে দিয়েছে কত? 2:1। বোঝা গেল? আমাকে যা যা জিনিস দিয়েছে সেটা আমি লিখে নিলাম। আমাকে কোশ্চেনটা বলেছিল নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশগুলো, তার মানে কি এইখানে যদি একটা আমি এরকম অ্যাক্সিস ড্র করি, তাহলে এই যে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, আর এইখানে যে কোনো একটা বিন্দু এ আছে। এই পি বিন্দুটার স্থানাঙ্কটা আমাকে দিয়ে দিয়েছিল কত? 3,2। কিউ বিন্দুটা দিয়ে দিয়েছিল হচ্ছে 6,5। এই এ বিন্দুটার স্থানাঙ্কটা ধরে নিয়েছি xy, আর এম মানে হচ্ছে এখান থেকে এটুকু আমাকে দিয়ে দিয়েছিল কত? 2। এই যে এইখান থেকে এটুকু দিয়ে দিয়েছিল 2, আর এখান থেকে এটুকু দিয়ে দিয়েছিল 1। এটা হচ্ছে ডায়াগ্রাম দিয়ে চিত্রটা বোঝালাম। আমার এই যে এই পয়েন্টটায় এ রয়েছে, এই এ বিন্দুর স্থানাঙ্কটা আমাকে নির্ণয় করতে হবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এটা অন্তস্থ বিন্দু রয়েছে নিশ্চয়ই। এই অন্তস্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র কি বললাম? x = সূত্রটা আগে লিখি, mx2 + nx1 / m+n। ওকে, এইবার একইভাবে m মানে কত? m মানে কত? 2, তাহলে 2, x2 মানে কত? 6, প্লাস n মানে কত? 1, ইন্টু x1 মানে কত? 3, বাই m+n। m মানে 2, x মানে 1। বোঝা গেছে কি বললাম? তাহলে কত হলো? 6 দুগুণী 12, 3 অক্ষে 3, তার মানে 12 আর 3 15/3, তার মানে x এর ভ্যালু কত বেরোলো? 5। বোঝা গেছে কিভাবে বেরোলো? বোঝা গেছে কিভাবে বেরোলো? নেক্সট একইভাবে y যখন বার করব, y = ফর্মুলাটা কি? my2 + ny1 / m+n। তাহলে m মানে কত? 2, y2 মানে কত? 5, প্লাস n মানে কত? 1, y1 মানে কত? 2 বাই m+n মানে 2 + 1। তাহলে 5 দুগুণী 10 প্লাস 2 অক্ষে 2 বাই 3, তাহলে বেরোলো কত? 10 আর 2 12, 4। তাহলে এ বিন্দুটার স্থানাঙ্ক কত দাঁড়ালো? 5,4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এইখানে 1-এর 4-এরটা বলেছিল বহিস্থভাবে, ঠিক আছে, কিন্তু এইখানে আমি অঙ্কটা দেখালাম কি? অন্তস্থের সূত্র দিয়ে দেখালাম, অন্তস্থের সূত্র দিয়ে। তার মানে এই যে এইখানে এ বিন্দুটা অন্তস্থভাবে ছেদ করেছে, এই সূত্র দিয়ে আমি দেখালাম। বোঝা গেছে? যখন বহিস্থ দিয়ে হবে তখন ফর্মুলাটা, তখন ডায়াগ্রামটা কিরকম হবে? মানে যেটা অঙ্কে চেয়েছে, এই যে এটা হচ্ছে পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্কটা দিয়ে দিয়েছিল কত? 3,2। এইখানে রয়েছে ধরলাম কিউ বিন্দু, কিউ বিন্দুর স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে 6,5, আর এর বাইরে একটা বিন্দু রয়েছে এ, তার স্থানাঙ্কটা xy আমাকে বার করতে হবে। এইখানে দিয়ে দিয়েছে পি থেকে এ পর্যন্ত কত? 2, আর কিউ থেকে এ পর্যন্ত কত? 1। এটা আমাকে দিয়ে দিয়েছে। আমার আসল অঙ্ক হচ্ছে এটা, এটা আমি অন্তস্থ দিয়ে জাস্ট দেখিয়ে দিলাম, একটা অঙ্ক দুবার দেখাবো তাই। তাহলে অন্তস্থ দিয়ে করলে এই সূত্রটা হলো। এবার বহিস্থ দিয়ে, এই যে বহিস্থ দিয়ে আমি সূত্রটা করছি, একই জিনিস। সূত্রটা কি হয়েছিল? x = mx2, শুধু কি হবে? -nx1 / m-n। ওকে,
তো একইভাবে ফর্মুলায় ফেলি, এম মানে কত, এম মানে 2, x2 মানে কত, x2 মানে 3, মাইনাস n মানে কত 1, আর x1 মানে 3 বাই m মাইনাস 1। তাহলে ভ্যালু কত বেরোলো, 3 দুগুণী 6 বিয়োগ 3 মানে 3 আর নিচে 1। ওকে, আর অন্তস্থের ক্ষেত্রে বহিস্থের ক্ষেত্রে y ইকুয়াল টু কি হবে, m y2 মাইনাস n y1 বাই m মাইনাস n। একইভাবে m এর ভ্যালু কত আছে, m এর ভ্যালু হচ্ছে 2, y2 এর ভ্যালু কত আছে, y2 মানে আমি ধরেছি 5, মাইনাস n কত আছে 1, আর y1 কত আছে 2 বাই m মাইনাস n। m মানে কত আছে 2 মাইনাস 1, তাহলে 5 দুগুণী 10 বিয়োগ 2 অক্ষে 2 মানে 8 বাই 1। তাহলে অ্যান্সার কত হলো, 8 অক্ষে 8। তাহলে এ বিন্দুটা যখন অন্তস্থভাবে বহিস্থভাবে অবস্থিত তখন তার স্থানাঙ্ক কত, 3,8। এটাই কিন্তু আমার বইতে অঙ্কটা ছিল, আমি এটা জাস্ট অন্তস্থ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। তাহলে আমি একটা অঙ্ক দিয়ে কি দেখালাম, যে আমাকে যদি বিন্দুগুলো দেওয়া থাকে আর তারা কতভাবে মানে কি অনুপাতে বিভক্ত হয়েছে ওই বিন্দুটার দ্বারা, তাহলে আমি অন্তস্থভাবে কি করে বার করব, বহিস্থভাবে কি করে বার করব, একটা ফর্মুলা দিয়ে বোঝানো হলো। দুটো ফর্মুলাই আমি এখানে অ্যাপ্লাই করেছি, বোঝা গেল কি বললাম। এই একের অঙ্কগুলো সবকটা এরম ভাবেই, একের রোমান 1 যেমন অন্তস্থভাবে, তার মানে কোন সূত্রটা করব, প্লাস দিয়ে যেটা। রোমান 2 এরটাও অন্তস্থভাবে, কোন সূত্র দিয়ে করব, প্লাস দিয়ে যেটা। রোমান 3 এরটা বহিস্থভাবে, কোন সূত্র দিয়ে করব, মাইনাস দিয়ে যেটা। রোমান 4 এরটা বহিস্থভাবে, কোন সূত্র দিয়ে করব, মাইনাস দিয়ে যেটা। তাহলে আশা করি যোগ বিয়োগ আমরা শিখেই 9-এ উঠেছি, তাহলে পারা যাবে। তাহলে একের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো হয়ে যাবে, তাই তো। নেক্সট আমি 2 এর অঙ্কগুলো ঢুকছি। 2 এর অঙ্কগুলোর মেন কথা কি বলেছে, 2 এর অঙ্কগুলোর কি বলেছে, কোশ্চেনটা বলেছে নিচের প্রত্যেক বিন্দুগুলির সংযোজক সরলরেখাগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে মধ্যবিন্দুটা ধরে নিতে হবে। তাহলে আমি এখানে লিখে নিলাম, ধরি মধ্যবিন্দু এ, আর এই এ বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই। বোঝা গেছে কথাটা। এই এ বিন্দুটা কার মধ্যবিন্দু, পি, সেখানে x1, আমি একের অঙ্কটা করছি, x1 মানে কত দিয়ে দিয়েছে 5, y1 মানে কত দিয়ে দিয়েছে 4। ওকে, আর একটা বিন্দু কিউ, কিউ এর ক্ষেত্রে x2 ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে 3, আর y2 ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে -4। আমি এটা চিত্রের দ্বারা বোঝাই, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এটা মূল বিন্দু, আর এটা হচ্ছে x অ্যাক্সিস। তাহলে এটা যদি পি বিন্দু হয়, পি বিন্দুর স্থানাঙ্কটা কত দিয়ে দিয়েছে 5,4। এখান থেকে কিছু দূরে একটা বিন্দু কিউ, সেটা দিয়ে দিয়েছে কত 3,4। আর এই যে একদম মিডিলে একটা বিন্দু রয়েছে এ, সেটার স্থানাঙ্ক x, y, এটা আমি জানি না। এই এ বিন্দুটা মধ্যবিন্দু, তার মানে কি PA is to AQ is equal to 1:1, তার মানে m is to mn, y1 is equal to এখানে y3 -4, এটা -4, y2 -4, 3 -4 আছে। ওকে, তাহলে m is to n, মধ্যবিন্দুর ক্ষেত্রে m is to n is equal to কত 1:1। ওকে, তাহলে মধ্যবিন্দুর সূত্রটা কি বলেছিলাম, x is equal to, সূত্রটা কি x2 plus x1 by 2 only, তাই তো। তাহলে x2 কত, x2 মানে এই যে দেখতে পাচ্ছি কত আছে 3, প্লাস x1 কত 5 বাই 2। তাহলে 3 আর 5 যোগ করলে 8, 8 দুগুণী মানে 4, 8 দিয়ে ভাগ করলে 2 কে 4 হয়ে গেল। আর y ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে y2 প্লাস y1 বাই 2। y2 কত আছে -4, y1 কত আছে 4 বাই 2, +4 -4 কেটে গেল। তাহলে 0 দিয়ে 2 ভাগ করলে 0ই দাঁড়িয়ে রইল। তাহলে মধ্যবিন্দু এর স্থানাঙ্ক কত দাঁড়ালো আমার 4,0। তাহলে এরকম ভাবে অ্যান্সারটা লিখে দিতে হবে। অতএব মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4,0। 2 এর দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে সেম টাইপের অঙ্ক। ওকে, 3 নম্বরেরটা 3 এর অঙ্কটা কি বলছে, বলেছে ভালো করে কোশ্চেনটা কি বলছে, 1,3 বিন্দুটি, তার মানে যে কোনো একটা বিন্দু এ, নাম কি 1,3, এর স্থানাঙ্কটা। এই বিন্দুটি
কি করেছে, এই বিন্দুটি আরো দুটো বিন্দু দিয়েছে, যেটার পি পি মানে আমি ধরে নিলাম x1 4 আর y1 6, ওকে। আরেকটা দিয়ে দিয়েছে কিউ, কিউ মানে হচ্ছে আরেকটা বিন্দু x2 দিয়ে দিয়েছে হচ্ছে x2 মানে 3 আর y2 মানে 5। এই দুটোকে কি অনুপাতে বিভক্ত করেছে, তার মানে আমাকে এখানে জানতে চাইলো কি m:n হোয়াট, m:n হোয়াট, এটা জানতে চেয়েছে। বোঝা গেছে? এইবার এইখানে একটা প্রশ্ন আমাকে দিয়ে দিয়েছে, এই এ বিন্দুটা, এই বিন্দুটা পি আর কিউ কে কি অনুপাতে বিভক্ত করেছে। এখানে কিন্তু আমাকে বলে দেয়নি যে এটা অন্তস্থভাবে বিভক্ত করেছে না বহিস্থভাবে বিভক্ত করেছে। বোঝা গেছে কি বললাম? তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে অন্তস্থভাবে দেখে নিতে হবে। বোঝা গেছে? তাহলে যদি অন্তস্থভাবে বিভক্ত করে, অন্তস্থভাবে বিভক্ত করলে, অন্তস্থভাবে বিভক্ত করলে ফর্মুলাটা কি ছিল, x ইজুকাল টু, তাহলে এখানে x ইজুকাল টু কোনটা, এই 1টা, তাহলে x ইজুকাল টু কত ছিল, 1 এখানে আছে, তাই তো। m কত জানি না, x2 কত 3 প্লাস n কত জানি না, x1 কত 4 বাই m প্লাস n, ওকে। বোঝা গেছে? তাহলে m প্লাস nটা এদিকে গুণে চলে এলে m প্লাস n ইজুকাল টু 3m প্লাস 4n, তাহলে 3mটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 3m প্লাস m ইজুকাল টু 4n মাইনাস n, তাহলে মাইনাস 2m ইজুকাল টু 3n মাইনাস, আচ্ছা মাইনাস রইলো, তাহলে m বাই n ইজুকাল টু 3 বাই মাইনাস 2, তাহলে রেশিওটা কি দাঁড়ালো, m:n ইজুকাল টু 3:2। বোঝা গেছে? আচ্ছা, কোনো অনুপাত মানে কাঠটাকে আমি একটা লম্বা লোহার দণ্ড বা বাঁশের দণ্ড, সেটাকে আমি ভাঙলাম, ঠিক আছে, কি অনুপাতে ভাঙলাম, 3:2, নেগেটিভে কি ভাঙা যায়? আমি একটা কাঠকে কি নেগেটিভে ভাঙতে পারবো কখনো, মানে যে কোনো কিছুকে, হ্যাঁ এটা যদি 3:2 হতো তাহলে ঠিক আছে, 3:2 অনুপাতে ভাঙা গেল, কিন্তু যেহেতু এটা ঋণাত্মক আছে তাহলে এই ঋণাত্মকে ভাঙা যায় না। বোঝা গেছে কি বললাম? তাহলে এই অন্তস্থটা আর করার দরকার নেই, কারণ অন্তস্থভাবে এটা বিভক্ত হয়নি। কি করে বুঝলাম? এই যে ঋণাত্মক চলে এসছে সেই কারণের জন্য। বোঝা গেছে? আমার বিন্দুগুলোর মান ঋণাত্মক হতে পারে, কিন্তু m:n, এই m আর n এর মান ঋণাত্মক হবে না। বোঝা গেছে? কোনো অনুপাতের মান, একটা সরলরেখাকে বিভক্ত করার অনুপাতের মান কখনো ঋণাত্মকে হবে না। বোঝা গেছে কি বললাম? এটা যেহেতু ঋণাত্মকে চলে এসছে তাই ঋণাত্মক এটা নেব না। বোঝা গেছে? তাহলে আমি এবার কি করব, পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপটা কি, যখন বহিস্থভাবে করে তখন কি করে সেটা দেখব। বোঝা গেছে? তাহলে ফর্মুলা কি, x ইজুকাল টু, যেহেতু এখানে x এর মান এটা ছিল তাই x ইজুকাল টু m কত জানি না, x2 কত, এই যে x2 ছিল হচ্ছে 3 প্লাস মাইনাস হয় n, x1 কত 4 বাই m মাইনাস n। বোঝা গেছে? তাহলে m মাইনাস nটাকে একের সাথে গুণে নিয়ে চলে এলে কি হবে, m মাইনাস n, এটা কি রইল 3m মাইনাস 4n, ওকে। তাহলে 3mটাকে এবার এই সাইডে নিয়ে চলে আসি, তাহলে কি হবে, মাইনাস 3m প্লাস m মাইনাস 4n প্লাস n, তাহলে মাইনাস 2m ইজুকাল টু মাইনাস 3n, মাইনাস মাইনাস কেটে গেল, m বাই n ইজুকাল টু 3/2। তাহলে m:n কত অনুপাতে ভাগ করেছে, 3:2। আমার এখানে x দিয়ে করলাম, আমার শুধু অনুপাতটাই দরকার, ঠিক আছে, আমার y দিয়ে আর করার দরকার নেই। আমার যখন এটা বেরিয়ে গেছে, একভাবে যখন m:n বেরিয়ে যাবে তখন আর yটা বার করে দেখানোর কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? এবার কথা হচ্ছে, ধর অন্তস্থ দিয়েই আমার এটা 3:2 বেরিয়ে গেল, সেক্ষেত্রে আমার বহিস্থটা দেখানোর প্রয়োজন ছিল না। বোঝা গেল কথা আমার? এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে না কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। একটা ধরলাম সামান্ত আয়তক্ষেত্র, আচ্ছা ফার্স্টে স্টার্ট করি আয়তক্ষেত্র থেকে। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপরে হচ্ছে সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, তারপরে সমবাহু ত্রিভুজ, দরকার নেই সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের মধ্যমা, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রে ধরলাম সমবাহু ত্রিভুজের মধ্যমা, ঠিক আছে, ত্রিভুজ।
জাস্ট ত্রিভুজ ধরে রাখলাম, বাহুগুলোর ক্ষেত্রে ত্রিভুজ, ঠিক আছে। আয়তক্ষেত্র, এর ক্ষেত্রে আমি কি কি জানবো? ফার্স্টে আমি হেডিং করলাম কর্ণের মান আর সমদ্বিখণ্ড। কর্ণের মান আয়তক্ষেত্রের ক্ষেত্রে, তার মানে আয়তক্ষেত্রের দুটি কর্ণের মান সমান, আর কর্ণদ্বয় কি করে? সমদ্বিখণ্ডক করে। বোঝা গেছে? তার মানে দুটো কর্ণ দুটোই কি হবে? যদি 8 আর 8 হয় তাহলে ওটা 4 4-এ ভাঙে। বোঝা গেছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রেও কি আছে? কর্ণদ্বয়ের মান সমান আর এটা সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেছে? সামান্তরিকের ক্ষেত্রে অসমান, তার মানে দুটো মানই আলাদা, আর এই ক্ষেত্রে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। শুধু সমদ্বিখণ্ডিত না, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেছে? রম্বসের ক্ষেত্রেও সেম, কর্ণের মান, দুটো কর্ণ দুটোর মান আলাদা। কর্ণ আমি একটা চতুর্ভুজকে কর্ণ বলে দিচ্ছি, এই যে বিপরীত বাহু এগুলো হচ্ছে কর্ণ। বোঝা গেছে? বিপরীত বিন্দু সংযোজক সরলরেখাংশ এগুলো হচ্ছে গিয়ে কর্ণ। বোঝা গেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি আছে? এই মানটা যা, এই মানটাও তাই। বোঝা গেছে? এই কর্ণটা যদি 8 হয়, এই কর্ণটাও 8 হবে। আর এই যে এরা সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে এই যে এটা 4, এটা 4, এটাও 4, এটাও 4, মানে সমান ভাগে ভাগ করলো। বোঝা গেছে? বোঝা গেছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? এটা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রে হতো তাহলে এই কর্ণটার মান 16 হলে এই কর্ণটার মানও 16 হবে। সেক্ষেত্রে এটুকু কত? 8, এটুকু কত? 8, মানে সমান ভাগে ভাগ করলো। বোঝা গেছে? এবার সামান্তরিকের ক্ষেত্রে, এটা যদি সামান্তরিক হতো, এই কর্ণটার মান যদি 16 হতো, এটার মান আলাদা, ধরলাম 7 হতো। কিন্তু এই কর্ণটার মান কত বললাম? 16, তার মানে এইটুকু কত? 8, ঠিক আছে। আবার এই কর্ণটার মান কত বললাম? 7, তার মানে এইটুকুর মান কত? 3.5। বোঝা গেছে? আর সমকোণ মানে কি? এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা সমকোণ, তার মানে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্রে অতিভুজ স্কয়ার ইজুকাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার থেকে আমি এই মানটা পেয়ে যাব না? বোঝা গেছে কি বললাম? তাহলে সামান্তরিকের আবার কি? এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার মাপ যা পেয়ে যাব এই বাহুটার মাপও তাই হবে। বোঝা গেছে? আবার একটা জিনিস দেখা যাচ্ছে যে এইটার মান কত পেলাম আমি? এই টোটালটার মান কত পেয়েছিলাম? 7, তাহলে এটুকু 3.5 হলে এটুকুও 3.5, আর এই টোটালটা কত ধরে নিয়েছিলাম? 16, তাহলে এটা 8 হলে এটাও কত হবে? 8, তাহলে এটা 90 ডিগ্রি, মানে এটাও 90 ডিগ্রি। আবার একইভাবে এই ক্ষেত্রেও এটাও 90 ডিগ্রি, তার মানে এটার মাপ আর এটার মাপ জানি, আমি এই বাহুটার মাপও বার করতে পারবো। তাহলে এই বাহুটার মাপ পেয়ে গেলে আমি এই বাহুটার মাপও পেয়ে যাব। তাহলে আমি কি পেয়ে যাব? সামান্তরিকের 4টে বাহুর মাপই পেয়ে যাব। বোঝা গেল কথাটা? একইভাবে রম্বসের ক্ষেত্রেও সেম জিনিস আছে, যে অসমান আর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের ক্ষেত্রে আর সামান্তরিকের ক্ষেত্রে আলাদাটা কি? এই সামান্তরিকে যেমন দুটো আলাদা বাহুর মাপ বার করতে হবে, কিন্তু রম্বসের ক্ষেত্রে একটা বাহুর মাপ বার করলেই সবকটা বেরিয়ে যাবে, কারণ রম্বসের সবকটা বাহুর মাপ সমান। বোঝা গেছে? সামান্তরিকের দুটো বিপরীত বাহু সমান, আয়তক্ষেত্রের দুটো বিপরীত বাহু সমান, বর্গক্ষেত্র আর রম্বসের 4টি বাহুই সমান। শুধু আয়তক্ষেত্র আর সামান্তরিকের মধ্যে পার্থক্য কি? এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি আর এর কোনো কোণই 90 ডিগ্রি নয়। একই জিনিস, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, রম্বসের কোনো কোণই 90 ডিগ্রি নয়। এবার আসছে ত্রিভুজ। দেখ, ত্রিভুজের তো 3টি বাহু, তাহলে ত্রিভুজের কোনো কর্ণ বলে কিছু নেই, তাহলে ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। বোঝা গেছে? ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? মধ্যমা কাকে বলে? ধরলাম বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। কি বললাম? বিসি বাহুর মধ্যবিন্দু, তার মানে বিডির যা মাপ সিডির মাপ তাই মধ্যবিন্দু। তো বোঝা গেছে? এই যে মধ্যবিন্দু সংযোজক সরলরেখা এডি, এটাকে বলা হচ্ছে মধ্যমা, এডি কে বলছে মধ্যমা। আবার একইভাবে এর মধ্যবিন্দু যদি ই হয় তাহলে একে কি বলবে? বিইটাও হচ্ছে মধ্যমা। আবার একইভাবে এটাকে যদি জয়েন্ট করে বাড়িয়ে দিই তাহলে সিএফ, তাহলে সিএফটাও হচ্ছে মধ্যমা। বোঝা গেছে? আর মধ্যমা 3টি সবসময় একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, আর এই ও বিন্দুটাকে বলা হয় যে ওই ত্রিভুজের ভর
কেন্দ্র, বোঝা গেছে। আর এই ভর কেন্দ্রটা কি হয় ভালো করে দেখবি, এই যে এডি মধ্যমাটা ছিল না, ভালো করে এডি মধ্যমাটা ছিল, এই এও আর ওডি কত অনুপাতে ভাগ হয় বলতো? এও ইস টু ওডি সবসময় 2:2 অনুপাতে ভাগ হয়, 2:1। একইভাবে এইখানে কি হবে, বিও ইস টু ওই কত হবে? 2:1। একইভাবে সিও ইস টু ওএফ কত হবে? 2:1। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? এই হচ্ছে মধ্যমার কনসেপ্ট আছে, কারণ বাকি অঙ্কগুলো করতে গেলে এই জিনিসগুলো আমার লাগবে, তো এটা নোট করা জরুরি। ওকে, জিনিস আমি বলছি, কোনো বিন্দু ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হলে স্থানাঙ্ক হবে কি? আর কোনো বিন্দু যদি এক্স অক্ষ দ্বারা বিভক্ত হয় সেক্ষেত্রে স্থানাঙ্কটা কি হবে? মাথায় রাখতে হবে যে ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হচ্ছে, সেক্ষেত্রে এক্স এর নির্দিষ্ট মান থাকবে। কি বললাম? ওয়াই অক্ষ দ্বারা যখন বিভক্ত হচ্ছে, ওয়াই অক্ষ দ্বারা যখন বিভক্ত হচ্ছে, এক্স অক্ষ দ্বারা যখন বিভক্ত হচ্ছে, তখন এক্স এর উল্টো বললাম, এক্স এর মান থাকবে, ওয়াই এর মান 0 হবে। আর এক্ষেত্রে কি হবে? এক্স এর মান 0 হবে, ওয়াই এর মান থাকবে। বোঝা গেছে কি বললাম? যদি ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয় বলে, তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? 0, ওয়াই। বোঝা গেছে? আর এক্স অক্ষ দ্বারা হলে কি হবে? এক্স, 0। কারণ বিন্দুটা তো রয়েছেই এক্স অক্ষের ওপরে, তার জন্য এক্স এর নির্দিষ্ট মান থাকবে। আর যেহেতু এক্স অক্ষের ওপরে রয়েছে, ওয়াই এর মান তো থাকবে না। বোঝা গেছে? যেমন এই একটা সরল রেখা আমি ধরলাম, এই একটা গ্রাফ ধরলাম, এটা এক্স অক্ষ, তাহলে কোনো বিন্দু যদি এরম ভাবে হয়, তাহলে এখানে কি ওয়াই এর মান পাচ্ছি? আমি পাচ্ছি না। তাহলে এইখানকার স্থানাঙ্ক কি হবে? এক্স এর মান পাবো, এখান থেকে এটুকু এক্স এর মান পাবো, কিন্তু ওয়াইটা 0। কিন্তু সরল রেখাটা ধরলাম এরম ভাবে বিভক্ত হয়েছে, তাহলে এখানে এক্স এর মান নেই, এখানে কার মান রয়েছে? ওয়াই এর মান রয়েছে। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে কি হবে? ওয়াই এর মান থাকবে, এক্স এর মান 0 হবে। কোনো একটা স্থানাঙ্ক লেখার সময় প্রথমে কার স্থানাঙ্ক লিখতে হয়? এক্স এর, তারপরে কার লিখতে হয়? ওয়াই এর। বোঝা গেছে? কখনো ওয়াই আগে এক্স পড়ে না। এই যে এইখানে এক্স এর মান থাকবে, তাহলে এক্সটাকে রেখেছি, পরে ওয়াই এর মানটা 0 হয়েছে। বোঝা গেছে? আর এই কেসে এক্স এর মান 0, আমি কিন্তু এক্সটাকে আগেই রেখেছি, তারপরে ওয়াই এর মান রেখেছি। বোঝা গেছে কি বললাম? এইভাবে প্রকাশ করতে হয়। 5-এর, ঠিক আছে, 4-এরটা করছি। 4-এরটা কি বলে দিয়েছে? 7,3। তাহলে একটা বিন্দু যার স্থানাঙ্ক x1 = 7, y1 = 3, আর একটা x2 = কত দিয়ে দিয়েছে? -9, আর y2 = কত দিয়ে দিয়েছে? 6। ওকে, এবার এই দুটো বিন্দু বলেছে ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হওয়ায় বিন্দুর স্থানাঙ্ক, ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হলে আমি কি বললাম? স্থানাঙ্কটা কার মান থাকে? ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হলে ওয়াই এর মান থাকে, এক্স এর মান 0 হয়। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা, বিন্দুর স্থানাঙ্ক এত, ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে। আর m/n কত সেটা আমাকে বার করতে হবে, যে কি অনুপাতে বিভক্ত হয়েছে। ওকে, তাহলে আমি ফর্মুলা বসাচ্ছি। x = এক্ষেত্রে x কত আছে? 0 = m ইন্টু x2 কত? -9 প্লাস m এর পরে কত? n, y1 কত? 3m x2 প্লাস n y1, mx2 প্লাস nx1, nx1, x1 এর মান কত? 7 বাই m প্লাস n। ওকে, m প্লাস nটা এখানে 0-র সাথে যখন গুণে চলে আসবে, তাহলে টোটালটাই 0 হয়ে গেল। তাহলে কি পড়ে রইল? -9m প্লাস 7n = 0। তাহলে -9m = প্লাসটা ওদিকে গেলে মাইনাস, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে m/n = 7/9। তাহলে m/n রেশিওটা কত বেরোলো? 7:9। আমার একভাবেই যখন এটা বেরিয়ে গেল, আমার বাকি প্রসেসগুলো আর করার দরকার নেই। ওকে, এবার 5, 6 আর 7 কি নাম্বার বললাম? 5, 6 আর 7 এই তিনটে অঙ্কেই সামান্তরিকের অঙ্ক দিয়েছে।
ঠিক আছে, সামান্তরিক দিলেই আমার মাথায় কি আনতে হবে, সামান্তরিক দিলেই সামান্তরিকের বৈশিষ্ট্যটা আনতে হবে। কি সামান্তরিকের বৈশিষ্ট্যটা কি, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান। তার মানে যদি চারটে বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিল, সাপোজ 5-এর অঙ্কটাই বলছি, আমি অঙ্কগুলো জাস্ট বুঝিয়ে দিচ্ছি, করাবো না কিন্তু, আমি একটা অঙ্ক দেখাবো। আমার এখানে বলে দিয়েছে 5-এর অঙ্কটা কি বলেছে, বলেছে যে কয়েকটা বিন্দু দিয়ে দিয়েছে, 4খানা বিন্দু দিয়ে দিয়েছে, 7,3 আমি ধরে নিলাম, রাফলি একটা স্কেচ করছি, এই একটা সামান্তরিক ধরে নিলাম, এ বি সি ডি। আমি 5-এর অঙ্কটা বোঝাচ্ছি, আমি করাবো না কিন্তু, কেয়ারফুলি, এ বি সি ডি। 5-এর অঙ্কটাই বলেছে এ বিন্দুটার স্থানাঙ্ক ভালো করে এদিকে বোর্ডের দিকে 7,3, ওকে। বি বিন্দুর স্থানাঙ্কটা 9,6, সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 10,12, আর ডি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 8,9। আমাকে বলেছে যে এই যে 4টে বিন্দু দিয়েছি, এই 4টে বিন্দু দিয়ে একটা সামান্তরিক গঠন করা যায়। আচ্ছা, সামান্তরিক গঠন করা যায়, তার মানে এটা সামান্তরিক আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য আমাকে দুটো জিনিস দেখাতে হবে, একটা কি, রোমান 1 সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, আর একটা কি দেখাতে হবে, রোমান 2 কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই দুটো জিনিস আমাকে দেখাতে হবে। বোঝা গেছে কি বললাম? তো ফার্স্ট আমি এইখান থেকে যে ইয়েটা করব, যে কর্ণ, তাহলে কি করে বার করব, ফার্স্ট এসি একটা কর্ণ, তাই তো? তাহলে এই এসির দৈর্ঘ্য বার করার সূত্রটা আমি 3 নম্বর চ্যাপ্টারে পড়ে এসেছিলাম। ফর্মুলাটা কি ছিল, এসি ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা কি ছিল, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, তাই তো? হ্যাঁ, আমি যখন এসি নিচ্ছি, তাহলে এসি এর ক্ষেত্রে x1 কোনটা 7, y1 কোনটা ভালো করে বোঝ, y1 কোনটা 3, x2 কোনটা 10, y2 কোনটা 12। তাহলে মানগুলো এখানে বসিয়ে দিতে পারবো তো, দিয়ে আমি এসির ভ্যালু পেয়ে যাব। বোঝা গেছে? একইভাবে যদি আমি এই বিডিটা নিই, ভালো করে কি বললাম সরলরেখাটার নাম, বিডি, তাহলে বিডির ক্ষেত্রে কি হবে, একই ফর্মুলাই, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে বিডির ক্ষেত্রে, এই এসির ক্ষেত্রে x1 কত ছিল, এসি যেহেতু প্রথমে এ, তাহলে এটা হচ্ছে x1, তার মানে x1 এর ভ্যালু কত ছিল 7, y1 এর ভ্যালু কত ছিল 3, তাই তো? আর এইখানে সি লাস্ট, তাই x2 এর ভ্যালু কত 10 আর y2 এর ভ্যালু কত 12। বোঝা গেছে? আর বিডির ক্ষেত্রে বিডি, বি প্রথমে বলছি, তাই x1 এর ভ্যালু কত 9, y1 এর ভ্যালু কত 6, x2 এর ভ্যালু কত 8 আর y2 এর ভ্যালু কত 9। তাহলে এই ভ্যালুগুলো এইখানে পুট করে আমি এসি আর বিডি এর মানটা বার করে ফেলতে পারবো, কর্ণদ্বয়ের মান বার করে ফেলতে পারবো। বোঝা গেছে? তাহলে দেখে নেব যে কর্ণদ্বয় আলাদা, কর্ণদ্বয় আলাদা আমি পেয়ে গেলাম। এরপরে আমাকে কি দেখাতে হবে, এই এ বির মাপটা পাবো আমি, এ বির মাপটা একইভাবে সরলরেখা সূত্রে ফেলে, এই সূত্রটাতেই ফেলে, তখন x1 কোনটা, এ বির ক্ষেত্রে x1 হচ্ছে 7, y1 হচ্ছে 3, এ বির ক্ষেত্রে x1 কত বললাম 7, y1 কত বললাম 3, x2 কত 9, y2 কত 6। তাহলে এ বির মানটা পেয়ে যাব আমি, ফর্মুলাটা এই ফর্মুলায় ফেলে পাবো তো। একইভাবে এসির মান, এডির মান কি করে পাবো, এডি ইজ ইকুয়াল টু কি করে পাবো, এ আর ডি বলছি, ভালো করে এ আর ডি বলছি। তাহলে প্রথমে এ, তাহলে x1 ইজ ইকুয়াল টু কত 7, y1 কত হবে 3, x2 কত হবে 8, y2 কত হবে 9। বোঝা গেছে? একইভাবে সিডি যেটা পাবো, সিডির ক্ষেত্রে কি কি বললাম, সিডি, তাহলে প্রথমে সি, x1 কত 10, y1 কত 12, x2 কত 8 আর y2 কত 9। বোঝা গেছে? বোঝা গেছে? পরে কিন্তু বুঝবো, পরে দেখবো, এরকম কনসেপ্ট নিলে হবে না কিন্তু, যেটা বলছি কারণ ইয়ে করছি আমি এখন এই কারণেই এটা। এবার ডিবি, বিডিটা কি হবে,
বিডি মানে x1 ইজ ইকুয়াল টু ফার্স্টে বি বলেছি, তাহলে বি এরটা ফার্স্টে a9, x1 কত, y1 কত 6, x2 কত 10 আর y2 কত 12। এরকম করে আমি এবি এডি সিডি বিডি পেয়ে যাব না? দেখতে পাবো এবির যা মান পেয়েছি মানে এবির যা মান সেটা সিডির সাথে সমান, আবার এটার যা মান এটার সাথে সমান, তার মানে এর মান যদি 10 বেরোয় এর মানটাও 10, আবার দেখবো এটা যদি 12 বেরোয় এটাও 12। তাহলে আমি এইটুকুর থেকে কি লিখতে পারবো? বিপরীত বাহুগুলো সমান। আর এইখান থেকে কি লিখতে পারবো? কর্ণদ্বয় অসমান। বোঝা গেছে কি বললাম? এইবার একটা জিনিস, এইখানে যদি মধ্যবিন্দু বার করি ভালো করে, ও বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম, কারণ এটা কি বলেছি আমি? কর্ণদ্বয় অসমান, তাই তো? আর একটা জিনিস বলতে হবে কি? সমদ্বিখণ্ডিত করে, তাই তো? তাহলে কি করব? এক্স আর ওয়াই, দেখ এইখান থেকে ও বিন্দুর ভালো করে এই এডি সরলরেখাটার মধ্যবিন্দু ও হতে হবে, তাই তো? এডি সরলরেখাটার মধ্যবিন্দু ও হলে এক্স ইকুয়াল টু কত হবে? x1 মানে 7 প্লাস 10 বাই 2 মানে 17/2 কি? আর y কত হবে? y কত হবে? 3 প্লাস 12/2, 3 প্লাস 12/2 15/2, তাই তো? ওটা যদি মধ্যবিন্দু হয় এই কর্ণটার ওপরে মধ্যবিন্দু, তাই তো? তাহলে মধ্যবিন্দুটা তো বিডি এর ওপর হতে হবে। তাহলে দেখতে পাবো এক্স এর মানটা আমি বিডি কর্ণের হিসেবে যখন দেখব তখন এক্স কত 9, এটা কত 8, তাহলে 9 প্লাস 8/2, দেখ 17/2 একই বেরিয়েছে। আমি এসি কর্ণটাকে ধরে যদি ও মধ্যবিন্দুর যা মান পেলাম, এই বিডি কর্ণ ধরেও এক্স ওয়াই এর মান সেম পাচ্ছি। কত পাচ্ছি? 6 প্লাস 9/2 ইজ ইকুয়াল টু 15/2। দেখ তার মানে ওটা কি? এসি আর বিডি এর মধ্যবিন্দু, তার মানে এটা কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। বোঝা গেছে? তার মানে আমাকে এই সামান্তরিক প্রুফ করতে গেলে কি কি করতে হবে? ফার্স্টে 4টে বাহু সমান, মানে দুটো বিপরীত বাহু সমান দেখাতে হলো, কর্ণদ্বয় অসমান দেখাতে হলো, আর মধ্যবিন্দুতে এরা সমদ্বিখণ্ডিত করলো সেটা দেখাতে হবে। বোঝা গেছে? 3টে স্টেপে জিনিসটা দেখাতে হবে, তারপরে আমি লিখতে পারবো হ্যাঁ এটা সামান্তরিক। ওকে, যখন বলবে যে এটা সামান্তরিক প্রমাণ করো তখনই এত কিছু করতে হবে। বোঝা গেছে? হাতের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, কারণ 6-এর অঙ্কটা একই জিনিসই বলেছে, এখানে সামান্তরিক বলে দিয়েছে, তার মানে বিপরীত বাহু সমান নিয়ে এক্স ওয়াই এর মান বার করা যাবে। 7-এরটা বলছি, দেখ আমাকে 4টে ভিন্ন ভিন্ন মান দিয়েছে, আমি ধরে নিলাম এই একটা ডায়াগ্রাম রাফলি স্কেচ করলাম, ধরে নিলাম এই একটা রাফলি ডায়াগ্রাম স্কেচ করলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, ধরে নিলাম এই বিন্দুটা আমাকে দিয়ে দিয়েছে x1 y1, এটা দিয়ে দিয়েছে x2 y2 কমা হবে মাঝখানে, সিটা দিয়ে দিয়েছে x3 y3, আর ডিটা দিয়ে দিয়েছে আমাকে x4 y4। বোঝা গেছে? ক্লিয়ার? বলেছে বিন্দুগুলি যুক্ত হলে সামান্তরিক গঠন হয়। কি বলেছে? বিন্দুগুলি যুক্ত হয়ে সামান্তরিক গঠন হয়। বোঝা গেছে? তাহলে সামান্তরিক যদি গঠন হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি? সমান। কিন্তু বিপরীত বাহু তো সমান আয়তক্ষেত্রেরও, কিন্তু আমাকে মেন দেখতে হবে কর্ণগুলো অসমান কিনা। বোঝা গেছে কি বললাম? তাহলে দেখি কর্ণগুলো, এইখানে ফার্স্ট একটা কর্ণ ড্র করলাম, এসি কর্ণের দৈর্ঘ্যটা বার করি আগে। দেখি এসি কর্ণের দৈর্ঘ্য, ভালো করে দেখবি এসি কর্ণের দৈর্ঘ্য কি হবে। আমি এসি কর্ণের দৈর্ঘ্য বার করছি, কার বার করছি? এসি কর্ণের দৈর্ঘ্য। তাহলে সরলরেখার সূত্রে এসি বললাম, তাহলে প্রথমে x1 কত হবে? x1টা x1ই রয়েছে, তাই তো? এগুলো তো কোনো মান দেয়নি। এসি কর্ণের দৈর্ঘ্য বার করছি। বোঝা গেছে? তাহলে প্রথমে যেটা সেটা x1, দ্বিতীয় যেটা সেটা x2, প্রথমে যেটা সেটা y1, দ্বিতীয় যেটা সেটা y2। ফর্মুলাটা কি ছিল? x2 মানে x2 এর জায়গায় 3 আছে, মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 কত আছে? x2 কত আছে? এখানে x3 মাইনাস x1 তার হোল স্কোয়ার মাইনাস y3 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এটা কর্ণের। ওকে, আর কি আছে? বিডি কর্ণ যদি বার করি তাহলে বিডি কর্ণের সূত্র কি পাবো? বিডি কর্ণের সূত্রটা হচ্ছে আমার, বি এর প্রথমটা কি ছিল? x4 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y4 মাইনাস y2 তার হোল স্কোয়ার। বোঝা গেল? বোঝা গেল?
কিন্তু এই কেসে দেখা যাচ্ছে এগুলো তো মান দেয়নি, তাহলে মান যেহেতু দেয়নি তাহলে আমি বুঝতে পারবো না এরা সমান আছে না অসমান আছে। এদের যদি মান দিয়ে দিত, একটা ভ্যালু বেরোতো, তখন আমি বলতে পারতাম। তাহলে আমাকে এখানে কি নিয়ে কাজ করতে হবে, যে বিপরীত বাহুগুলি অসমান কিনা এই সমান কিনা দেখে নিতে হবে। তাহলে বিপরীত বাহুকে এবি, তাহলে এবির মাপটা বার করি। এবি মানে এবির ক্ষেত্রে তাহলে এবি ইজুকাল টু কত হবে, ভালো করে দেখবি, এ বি বলছি, তাহলে x2 মাইনাস x1 কত আছে, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার এবির ক্ষেত্রে, তাই তো? কি এবি যা হবে তার সাথে কে যাবে, সিডি যাবে। সিডি কত আছে, x2 মানে x3 মাইনাস x4 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার হবে। একই ব্যাপার, x3 সিডি বলছি, তাহলে এটা প্রথম এটা দ্বিতীয়, দ্বিতীয় মাইনাস প্রথম মাইনাস একই ব্যাপার, দুটো যোগ করলে একই বেরোবে। বোঝা গেছে? তাহলে আমি কি বললাম, সামান্তরিকের ক্ষেত্রে এবি ইজুকাল টু সিডি হয়, তাহলে এইটা, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কি হবে, রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, তার মানে এই এবির মানটা ইজুকাল টু কি হবে, এই সিডির মানটা, সিডির মান কি আছে, x3 মাইনাস x4 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, উভয় পাশে যদি আমি স্কোয়ার করে দিই, মানে বর্গ করে দিই, তাহলে রুটগুলো উঠে যাবে, রুটগুলো উঠে যাবে, কি পড়ে রইল, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার ইজুকাল টু x3 মাইনাস x4 তার হোল স্কোয়ার প্লাস y2, এইখানে কি ছিল, x3 3 আর 4 ছিল, তার মানে y এটা হচ্ছে 3 মাইনাস y4, তাহলে y3 মাইনাস y4 তার হোল স্কোয়ার। ওকে, বর্গগুলো উঠে গেল, সমস্ত বর্গ রাশি দুটো বর্গ ইয়েই উঠে যাবে, প্রবলেম ক্লিয়ার। সেম ভাবে এখানে আরেকটা কি করতে হবে, এখানে দিয়ে দিয়েছে যে দুটো রাশি, আচ্ছা এইখানে দুটোর বর্গ রাশি দেখ দুটোই সমান রয়েছে, তাই না? দুটো বর্গ রাশির মানই তো সমান রয়েছে। হ্যাঁ, এইবার এই কেসেও কি দেখা গেল, যে এইখানে x2 মাইনাস x1, এখানে দুটো বর্গ রাশি এসছে, এখানেও মান দুটো আমি জানি না। বোঝা গেছে কি বললাম? তাহলে মান দুটো যেহেতু জানি না, এই কেসেও আমি বলতে পারবো না যে এটা অসমান হলো না সমান হলো, তাই তো? বুঝতে পারলি কথাটা আমার? তাহলে এই দুটো কেসেই এই আমি কর্ণ ধরেও আমি বলতে পারলাম না যে এটা সামান্তরিক কিনা, বিপরীত বাহুগুলোও সমান কিনা আমি বলতে পারলাম না। বোঝা গেছে? তাহলে এই দুটো কেসের কোনোটাই করলে হবে না, মানে কোনোটা ধরেই করার দরকার নেই। তবে এটা পরীক্ষায় চেক করতে হবে না, আমি জাস্ট দেখালাম যে এইভাবে অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছিস কি বললাম, যে এইভাবে হয়, কেন আমি করলাম না এই কোশ্চেনের উত্তর দিলাম। আমি ফার্স্ট টাইমে কি অ্যাপ্লাই করে দেবো বলতো, সমদ্বিখণ্ডক করে ও ধরে নিলাম, যার স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই। তাহলে এই এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু এক্স হলে, এসি এর মধ্যবিন্দু এক্স না, এসি এর মধ্যবিন্দু এক্স যার স্থানাঙ্ক এক্স ওয়াই। বুঝতে পেরেছিস? তাহলে হলে কি হবে, দেখবি ভালো করে, এক্স ইজুকাল টু কি হয়, এইখানটা মানে x3 প্লাস x1 বাই 2, আর y ইজুকাল টু y3 প্লাস y1 বাই 2, তাই তো? কি x3 প্লাস x1 বাই 2, আর এখানে y3 প্লাস y1 বাই 2 হবে মধ্যবিন্দু হলে। আবার একইভাবে বিডি এর মধ্যবিন্দুও যদি ও হয়, দেখবি বিডি এর মধ্যবিন্দু ও হলে, তাহলে x ইজুকাল টু কি হবে, আমি বিডি এর কথা বলছি, তাহলে দ্বিতীয় কোনটা, এটা x4 প্লাস y2 বাই 2, আর y ইজুকাল টু কি হবে বল, y4 প্লাস y2 বাই 2। বুঝতে পেরেছিস? আচ্ছা, এটাও x এটাও x, তাহলে আমি তো বলতে পারি x3 প্লাস x1 এটা ইজুকাল টু এটা, বলতে পারি কি না? তাহলে সেটাই লিখবো, অতএব x3 প্লাস x1 বাই 2 ইজুকাল টু y4 সরি x4 প্লাস x2 x
ফার্স্টে আমি এখানে বার করলাম, তাহলে প্রথমটার মধ্যবিন্দু এটা ধরে আমি কি পেলাম, x3 প্লাস x1/2 ইজুকাল টু কি আসছে, x4 প্লাস x2, মানে এইটা ধরে x4 প্লাস x2 বাই এই যে এই দুটো যদি সমান করি x3 প্লাস x1/2 ইজুকাল টু x4 প্লাস x2/2, তাহলে এখানে 2 2 কেটে গেলে কি দাঁড়ালো, x3 প্লাস x1 ইজুকাল টু x4 প্লাস x2। প্রমাণিত, বোঝা গেছে, এটাই প্রুফ চেয়েছিল। সিমিলারলি এই দুটোকেও তো সেম করতে পারি, কারণ দুটোই তো y এর মান, তাহলে সেটাই করি। y3 প্লাস y1/2 ইজুকাল টু y4 প্লাস y2/2, তাহলে 2 2 যদি কেটে যায় তাহলে দাঁড়াবো কে, y3 প্লাস y1 ইজুকাল টু y4 প্লাস y2। দেখ এই দুটোই প্রমাণ চেয়েছিল, এটা আর এটা প্রমাণ চেয়েছিল, তাই তো, সাতেরটা এটা আর এটাই প্রমাণ চেয়েছিল। দেখে নে ভালো করে, বোঝা গেছে জিনিসটা। টেনেরটা করছি, বলেছে একটি ত্রিভুজের, আমি একটা রাফলি ত্রিভুজ ড্র করলাম, ট্রায়াঙ্গেল ড্র করলাম, এই একটা ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। ভালো করে বলেছে বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ভালো করে, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ধরলাম ডি, এই ডি বিন্দুটার ভালো করে এদিকে তাকা, ডি বিন্দুটার স্থানাঙ্ক আমি বলে দিয়েছে 4 3, বোঝা গেছে। এই এসি বাহুর মধ্যবিন্দু ধরলাম ই, এই ই বিন্দুর স্থানাঙ্ক আমাকে দিয়ে দিয়েছে কত, -2,7, বোঝা গেছে। আর এবি বাহুর স্থানাঙ্ক মধ্যবিন্দু এফ, যার স্থানাঙ্ক দিয়ে দিয়েছে হচ্ছে 0,11, 0,11, বোঝা গেছে। আমাকে কি বার করতে বলেছে, এই যে শীর্ষবিন্দুগুলো ধরে দিলাম x1 y1 x2 y2 x3 y3, এই শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক কত সেটা বার করতে বলেছে। প্রবলেম, আমাকে বলে দিয়েছে এটা মধ্যবিন্দু, ভালো করে, তাহলে এ বি, দেখা গেছে এবি বাহু কোনটা, এই যে এবি বাহু, এবি বাহুর মধ্যবিন্দু কোনটা, এফ, তাই তো। তাহলে এবি বাহুর ক্ষেত্রে মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে কি লিখতে পারিস, এটা কি, তাহলে 0, 0 মানে কি এক্স, তাই তো, এক্স ইজুকাল টু x2 প্লাস x1/2, তাই তো, মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করলাম। আর y এর জায়গায় কত লিখবো, 11 ইজুকাল টু y2 প্লাস y1 বাই কত হবে 2, বোঝা গেছে জিনিসটা, বোঝা গেছে। তাহলে এখান থেকে কি বার করে রাখতে পারি আমি, x1 প্লাস x2 ইজুকাল টু 0, তাই তো, তাহলে কি লেখা যায়, x1 ইজুকাল টু -x2। একইভাবে এইখান থেকেও কিছুটা কাজ এগিয়ে রাখি, ইজুকাল টু y2 প্লাস y1, তাহলে y1 ইজুকাল টু 22 মাইনাস y2, বোঝা গেছে কি বললাম। তাহলে আমি এবি থেকে বার করলাম, একইভাবে আমি বার করব বিসির থেকে, ভালো করে, তাহলে বিসির থেকে যখন বার করব, এই বিসি এর মধ্যবিন্দুটা কোনটা, ডি, তাহলে মধ্যবিন্দু এটা এক্স এটা ওয়াই হয়, তাই তো, তাহলে 4 ইজুকাল টু এখানে x3 প্লাস এখানে x2 বাই 2, আর এইখানে কি হবে, y কত 3, তাহলে 3 ইজুকাল টু y3 প্লাস এইখানে কত হবে, y2 বাই 2, বোঝা গেছে। তাহলে দেখ x3 প্লাস x2 ইজুকাল টু কত 8, এ y2 প্লাস y3 প্লাস y2 ইজুকাল টু কত 6, বোঝা গেল। একইভাবে আবার এসি যখন বার করব, তাহলে এসি ক্ষেত্রে কি হবে, এই যে এসি এর মধ্যবিন্দু কোনটা, ই, তাহলে x কোনটা -2, তাই তো, তাহলে -2 ইজুকাল টু x3 প্লাস x1/2, বোঝা গেছে। তাহলে x3 প্লাস x1 ইজুকাল টু -4, আর এইখানে কি হবে, y মানে কত 7 ইজুকাল টু y3 প্লাস y1/2, তাহলে y3 প্লাস y1 ইজুকাল টু কত 14, বোঝা গেল। তাহলে তিনটে বিন্দুর ক্ষেত্রে আমরা এরকম তিনটে জিনিস বার করে রাখলাম, অসুবিধা, বোঝা গেছে কি বলেছি। আচ্ছা, এইটাকে ইকুয়েশন এইখান থেকে এত কিছু করার দরকার নেই, এটা জাস্ট নর্মাল y1 ইজুকাল টু y2 লিখে রাখলাম, y1 ইজুকাল টু প্লাস y2 ইজুকাল টু 22। দেখ সব জায়গায় আমার এক একটা করে ইকুয়েশন এসছে, এটা ডট 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 রোমান 1, এটা ডট 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 রোমান 2, এটা ডট 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 রোমান 3,
এটা ডট 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 রোমান 4, এটা ডট 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 রোমান 5, আর এটা ডট 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 রোমান 6 করে নিতে পারি না আমি? বোঝা গেছে? হ্যাঁ, দেখ এবার রোমান 1 এর সাথে যদি আমি রোমান 2টা মাইনাস করি তাহলে কি আসছে? রোমান 1 কি ছিল? x1 প্লাস x2 ইকুয়াল টু 0। রোমান 2 কি ছিল? x3 প্লাস x2 ইকুয়াল টু 8। তাহলে মাইনাস করে দিলে x2 x2 কেটে গেল, দাঁড়ালো কি? x1 মাইনাস x3 ইকুয়াল টু -8। বোঝা গেছে? এবার এটার সাথে তৃতীয়টা দেখবি x1, এটা কি ছিল? x1 প্লাস x3 ইকুয়াল টু -4। তাহলে যেহেতু বিপরীত চিহ্ন আছে তাহলে যোগ করলাম, ঠিক আছে? তাহলে কটা x1 হলো? দুটো x1। বোঝা গেছে? ইকুয়াল টু মাইনাসে মাইনাসে করবো প্লাস বড় সংখ্যার সাইন, তাহলে x1 ইকুয়াল টু কত দাঁড়ালো? -6। দেখ আমি একটা x1 এর ভ্যালু পেয়ে গেলাম। এই x1 এর ভ্যালুটা যদি এইখানে বসাই 1 নংয়ে, ভালো করে 1 নংয়ে বসাই, তাহলে x2 ইকুয়াল টু কত আসছে? -61টা ওদিকে চলে গেলে শুধু 6। আমি x1 x2 দুটোর ভ্যালু পেয়ে গেলাম। এই x2 এর ভ্যালুটা এবার দ্বিতীয়তে বসিয়ে দিই, তাহলে দ্বিতীয়তে যদি বসাই তাহলে x3 ইকুয়াল টু x2টা ওদিকে চলে যাবে, তাহলে x2 এর ভ্যালু কত ছিল? 6। তাহলে 8 এর সাথে 6 মাইনাস হয়ে কত হবে? 2। তাহলে আমি কি পেয়ে গেলাম? x1 x2 x3 সব পেয়ে গেলাম। বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? ক্লিয়ার? তিনটে জিনিস আমি এরকম ভাবে পেয়ে গেলাম। একইভাবেই আমি y1 y2 y3 বার করতে পারবো। y1 y2 y3 বার করতে পারবো কি করে দেখি? রোমান 1 এর সাথে রোমান 2 এর সাথে রোমান 4টা মাইনাস করি। রোমান 2 কি ছিল? ভালো করে y1 প্লাস y2 ইকুয়াল টু কত ছিল? ওটা 22। এইটা কত আছে? y3 প্লাস y2 ইকুয়াল টু 6। তাহলে যেহেতু দুটো আলাদা সাইন তাই বিয়োগ করছি, y2 y2 কেটে গেল, y1 মাইনাস y3 ইকুয়াল টু মাইনাস করলে কত? 16। এবার এটার সাথে এটাকে প্লাস করে দিচ্ছি, এটা কি ছিল? y1 প্লাস y3 ইকুয়াল টু 14। যেহেতু দুটো আলাদা সাইন তাই যোগ করলাম, করলে কি হবে? y1 y1 যোগ করলে 2y1 ইকুয়াল টু 30। তাহলে y1 ইকুয়াল টু কত দাঁড়ালো? 15। আমি y1 একটা মান পেয়ে গেলাম। বোঝা গেছে? এই y1 এর মানটা এখানে বসাচ্ছি, তাহলে y1 এর মান এখানে বসালে জিনিসটা কি দাঁড়াচ্ছে? 15 প্লাস y2 ইকুয়াল টু 22। তাহলে y2 ইকুয়াল টু 22 মাইনাস 15 কত দাঁড়ালো? y2 ইকুয়াল টু কত এলো? 7। বোঝা গেছে? এই y2 যে মানটা পেয়েছি সেটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে y3 প্লাস 7 ইকুয়াল টু 6। তাহলে y3 ইকুয়াল টু 6 মাইনাস 7 কত এলো? -1। তাহলে y3 ইকুয়াল টু কত দাঁড়ালো আমার? -1। বোঝা গেছে? তাহলে বিন্দু তিনটির স্থানাঙ্ক কি হলো? এ বিন্দুর স্থানাঙ্ক কত? x1 y1, তার মানে -6, 15। বি বিন্দুর স্থানাঙ্ক কত? 6, 7। আর সি বিন্দুর স্থানাঙ্ক কত? 2, -1। এই হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক।